সালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে রয়্যালটি অ্যাকাউন্টসের দ্বিতীয় লেকচার। গত ক্লাসে রয়্যালটি কি এবং এর সাথে যুক্ত টার্মসগুলোর কথা বলেছিলাম। আজকে আমরা দেখব এটা কিভাবে আমরা সমাধান করব, একটা প্রশ্ন কিভাবে সমাধান করব। আর জানি যে প্রশ্নে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আসলে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? রিকোয়ারমেন্টস মেবি অর্থাৎ প্রশ্নে চাওয়া হতে পারে জার্নাল এন্ট্রিজ, লেজার বা অ্যাকাউন্টস, অর্থাৎ রয়্যালটিতে এই দুটোই সর্বোচ্চ চাওয়া। কখনো শুধু এটা চাইতে পারে, কখনো শুধু এটা, অথবা দুইটা একত্রে চাইতে পারে, এর বেশি কিছু না। এরপরে এটাকে সাপোর্ট করার জন্য, এটা সমাধান করার জন্য ওয়ার্কিংস এর টেবিল আর টেবিল ওয়ার্কিংস দরকার। এবং পুরো সমাধান এই টেবিল দিয়ে করা যাবে, অর্থাৎ টেবিলটা যদি ঠিক মতো করা যায় তাহলে একটা অঙ্ক সমাধান করা কোনো বিষয়ই না। তাহলে আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি এবং গতানুগত ধারার বাইরে গিয়ে আমরা দেখি যে কিভাবে সহজে সমাধান করা যায়। তো সমাধানের কথা বলার আগে তোমাদের একটু মেমোরাইজ করতে চাই, তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তোমরা ফার্স্ট ইয়ারে কিভাবে জার্নাল করতে। ধরি মনে করো তুমি একজন ভাড়াটিয়া, অর্থাৎ একটা বাড়িতে ভাড়া থাকো। তো বাড়ি ভাড়া এখনো দেওয়া হয়নি, বাকি আছে। বাকিটা যখন লিপিবদ্ধ করবে, অর্থাৎ বাড়ি ভাড়া বাকি আছে, মার দিতে হবে, এটা কিভাবে লিখবে? ভাড়া দিতে হবে। তুমি যেহেতু ভাড়াটিয়া, তাহলে বাড়ি ভাড়া অবশ্যই খরচ, খরচ মানে ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট। বাড়ি ভাড়া দেয়া হয়নি, দিতে হবে, যা দিতে হবে সেটা পেয়েবল, রেন্ট পেয়েবল ক্রেডিট। এরপর তোমার হাতে টাকা আসার পর বাড়ি ভাড়াটা পরিশোধ করেছো। বাড়ি ভাড়া দেয়া হলো। এই যে বাকি ছিল, এর বাকিটা তুমি এখন পরিশোধ করেছো। বাকি পরিশোধ হয়ে গেছে, বাকি আর নাই, সুতরাং বাকিটা ক্রেডিট ছিল, এটা ডেবিট করে দিতে হবে। আর তোমার টাকা চলে গেছে, ক্যাশ চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। রেন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লোজিং এন্ট্রি। তোমরা ফার্স্ট ইয়ারে ক্লোজিং এন্ট্রি করেছো, সমস্ত খরচগুলো ইনকাম সামারি ডেবিট দিকে পাঠাতে হয় এবং ইনকামগুলো ইনকাম সামারি ক্রেডিট দিকে পাঠাতে হয়। ফার্স্ট ইয়ারে করা হয়েছিল। এখানে আমার খরচ আছে একটা, রেন্ট এক্সপেন্স, আমরা ইনকাম সামারি ডেবিট দিকে পাঠাবো। ইনকাম সামারি ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এবার আসি রয়্যালটির ক্ষেত্রে। তুমি আমার জমি ইজারা নিয়েছো, তোমাকে ভাড়া দিতে হবে। বাড়ি ভাড়া ইংরেজি হচ্ছে রেন্ট এক্সপেন্স, তাহলে এটার ইংরেজি হচ্ছে রয়্যালটি এক্সপেন্স। রয়্যালটি দিতে হবে। রয়্যালটি এক্সপেন্স ডেবিট। এখানে আমি রেখেছিলাম রেন্ট পেয়েবল ক্রেডিট। এখানে দুইজনের মধ্যে চুক্তি হচ্ছে, একটা হচ্ছে লিজি, একটা হচ্ছে ল্যান্ডলর্ড।
তার মানে তোমাকে ল্যান্ডলর্ডকে রয়্যালটিটা দিতে হবে, তাই আমরা ল্যান্ডলর্ড লিখবো। তবে প্রশ্নে যদি কোম্পানির নাম উল্লেখ থাকে নাম লিখবো, আর নাম না থাকলে রয়্যালটি লিখবো, সরি নাম উল্লেখ থাকলে নাম লিখবো, না হলে ল্যান্ডলর্ড লিখবো। নাম বা ল্যান্ডলর্ড ক্রেডিট। এরপরে বাড়ি ভাড়া বাকি ছিল, বাড়ি ভাড়া দেওয়া হলো, তেমনই ভাবে রয়্যালটি দেওয়া হলো। রয়্যালটি দেয়া হলো। কাকে দেওয়া হলো? ল্যান্ডলর্ডকে। যদি কোম্পানির নাম থাকে নাম, না হলে ল্যান্ডলর্ড। নাম বা ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। এক্ষেত্রে কোনো লেখক ক্যাশ লিখে থাকেন, কেউ কেউ ব্যাংক লিখে থাকেন। যেহেতু লেনদেনগুলো ম্যাক্সিমাম ব্যাংকের মাধ্যমে হয়, তাই কেউ কেউ ব্যাংক লিখে থাকেন। এটা সমস্যা নেই, যেটা লিখবে সেটাই চলবে। এরপর ক্লোজিং এন্ট্রি। আমি গত ক্লাসে বলেছিলাম, অর্থাৎ প্রথম লেকচারে বলেছিলাম, রয়্যালটি দুইটা কারণে দেওয়া হতে পারে, একটা প্রোডাকশনের কারণে, একটা বিক্রয়ের কারণে। যদি প্রোডাকশনের কারণে দেওয়া হয় তাহলে আমরা লিখব প্রোডাকশন ডেবিট, বা যদি বিক্রয়ের কারণে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখব ইনকাম সামারি ডেবিট। রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। উৎপাদন হলে প্রোডাকশন, বিক্রয় হলে ইনকাম সামারি। তাহলে এটার সাথে একটা পার্থক্য হচ্ছে, যখন বাড়ি ভাড়ার ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম সামারি লিখছিলাম, কিন্তু আমি বলেছি রয়্যালটি দুইটা কারণে হতে পারে, একটা প্রোডাকশন এবং একটা বিক্রয়। যদি প্রোডাকশন হয় তাহলে প্রোডাকশন ডেবিট, আর সেলস হলে ইনকাম সামারি ডেবিট। যে কোনো একটা হবে, দুইটা হবে না। তারপরে এখানে দুইটা শব্দই লিখতে হবে, ইনকাম সামারি ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। সেক্ষেত্রে প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, বা ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ তিনটা জাবেদার মধ্যে পুরোপুরি মিল আছে। এখন রয়্যালটির জন্য এক্সট্রা কিছু আছে। আমি গত ক্লাসে বলেছিলাম শর্ট ওয়ার্কিংস দেখা যেতে পারে। ধরো মিনিমাম রেট নির্ধারণ করা হয়েছে 12,000 টাকা, কিন্তু তোমার অ্যাকচুয়াল রয়্যালটি 7,000 টাকা, 5,000 টাকার ঘাটতি। এই 5,000 টাকা তোমাকে দিতে হবে, এটা তোমার জন্য খরচ। অর্থাৎ যদি শর্ট ওয়ার্কিংস দেখা দেয় তাহলে সেটা লিপিবদ্ধ করতে হবে। কোথায় করবা? এইখানে। শর্ট ওয়ার্কিংস ডেবিট। অর্থাৎ যদি শর্ট ওয়ার্কিংস থাকে তাহলে আমাদের লিখতে হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কিন্তু যদি না থাকে তাহলে এটা লেখার প্রয়োজন নেই। আমি গত ক্লাসে বলেছিলাম যে বছর উদ্বৃত্ত হবে সে বছর ল্যান্ডলর্ড চুক্তি অনুসারে ঘাটতি পূরণের সুযোগ দিতে পারে। যদি ঘাটতি পূরণের সুযোগ দেয় সেক্ষেত্রে তার জন্য একটা জার্নাল দিতে হবে। শর্ট ওয়ার্কিংস রিকুপমেন্ট। ল্যান্ডলর্ড সারপ্লাস থেকে ঘাটতি পূরণের সুযোগ দিল, অর্থাৎ ল্যান্ডলর্ডের যে পরিমাণ টাকা নেওয়ার কথা ছিল তা না নিয়ে একটু কম নিয়েছে।
শর্ট ওয়ার্কিংস ডেবিট যদি ঘাটতি তোমার পূরণ হয় তাহলে শর্ট ওয়ার্কিংস ডেবিটটা ক্রেডিট হয়ে যাচ্ছে এবং এই ঘাটতি পূরণের সুযোগ কে দিচ্ছে? ল্যান্ডলর্ড। নাম বা ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এরপরে আমি আরেকটা কথা বলেছিলাম, যদি সারপ্লাস না থাকে এবং মেয়াদ না থাকে তাহলে শর্ট ওয়ার্কিংসকে লস হিসেবে গণ্য করতে হয়, সেটা আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। অপূরণ যোগ্য ঘাটতি, অর্থাৎ এই ঘাটতি পূরণ হচ্ছে না, আমরা ইনকাম স্টেটমেন্টে বা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। আমরা জানি অ্যাকাউন্টিং এ ডেবিটকে যদি ট্রান্সফার করি তাকে ক্রেডিট করতে হয়, আর ক্রেডিটকে ট্রান্সফার করলে ডেবিট করতে হয়। শর্ট ওয়ার্কিংস ডেবিট, তাহলে এটা হয়ে যাবে ক্রেডিট। কোথায় ট্রান্সফার করব? ইনকাম সামারি, তাহলে ইনকাম সামারি ডেবিট। ইনকাম সামারি ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। তাহলে তুমি যখন ইজারাদার, তোমার জন্য সর্বোচ্চ 5টা জাবেদা। একটা হচ্ছে রয়্যালটি দিতে হবে, ঘাটতি পূরণ করা হলো, কেননা ঘাটতি পূরণ করার পরেই তুমি পেমেন্ট করবে, তারপরে রয়্যালটি দেওয়া হলো, অর্থাৎ ল্যান্ডলর্ডকে টাকা দেওয়া হলো। যখন ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না তখন সেটা তুমি ইনকাম সামারিতে লস হিসেবে ট্রান্সফার করব, বাকিটুকু আমরা ক্লোজ করে দিব, অর্থাৎ খরচটা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে সমাধান করব। তো যখন তুমি ফার্স্ট ইয়ারে করেছিলা তখন 3টা জাবেদা ছিল, কেন রয়্যালটিতে যেহেতু বিভিন্ন শর্ত যুক্ত থাকে, এই শর্তের জন্য আর 2টা বেশি জাবেদা, একটা বেশি জাবেদা, একটা বেশি জাবেদা। তাহলে এর সাথে খুব বেশি পার্থক্য নাই, যদি মনোযোগ দিয়ে চিন্তা করো, বুঝতে পারো, তাহলে এর বাইরে আর কোনো জটিলতা নাই। এইবার আসো ইন দ্য বুক অফ ল্যান্ডলর্ড। তুমি যখন ইজারা দাতা, অর্থাৎ আমাকে ইজারা দিচ্ছ, আগে তখন ইজারা গ্রহীতা ছিল, তেমন রয়্যালটি দিতে হচ্ছিল, এটা তোমার খরচ। এখন তুমি সেটা রয়্যালটি পাবে, এটা তোমার ইনকাম। অর্থাৎ রয়্যালটি আগে এক্সপেন্স ছিল, এখন হয়ে যাবে রেভিনিউ। আমরা দেখে নিই কোথায় কোথায় পার্থক্য আছে। লিজিং বই বা বই ল্যান্ডলর্ডের বই। লিজের বইতে লিখেছ রয়্যালটি এক্সপেন্স, ল্যান্ডলর্ডের বইতে সেটা লিখবো রয়্যালটি রেভিনিউ। লিজের বইতে লেখা আছে শর্ট ওয়ার্কিংস, ল্যান্ডলর্ডের বইতে লিখবো শর্ট ওয়ার্কিংস সাসপেন্স। লিজির বইতে লিখছো ল্যান্ডলর্ড, তেমনই ভাবে ল্যান্ডলর্ডের বইতে লিখতে হবে লিজি। লিজের বইতে লিখছো প্রোডাকশন ইনকাম সামারি, প্রোডাকশন বা ইনকাম সামারি। এখানে সর্বদা ইনকাম সামারি,
তুমি যখন ইজারাদার, অর্থাৎ তুমি যখন ইজারা গ্রহীতা তখন সেটা তোমার জন্য খরচ মানে ডেবিট, আর যখন ইজারা দাতা তখন তোমার জন্য ইনকাম ক্রেডিট। অর্থাৎ লিজের বইতে যেটা ডেবিট, ল্যান্ডলর্ড বইতে সেটা ক্রেডিট, লিজের বইতে যেটা ক্রেডিট, ল্যান্ডলর্ডের বইতে সেটা ডেবিট। তাহলে এই ধারা অবলম্বন করে আমরা ইজিলি এই জাবেদাগুলো করতে পারি। রয়্যালটি পাওয়া যাবে ডেবিট, দুটো হবে ক্রেডিট, ডেবিট হবে ক্রেডিট আর ক্রেডিট হবে ডেবিট। ক্রেডিটটা ডেবিট করে এখানে ছিল ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের পরিবর্তে লিখবো লিজি, নাম বা লিজি, ডেবিট, রয়্যালটি, এক্সপেন্স হবে রেভিনিউ, রেভিনিউ ক্রেডিট, short workings suspense, short workings recouped, ক্রেডিট হবে ডেবিট আর ডেবিট হবে ক্রেডিট, শর্ট ওয়ার্কিংস হবে শর্ট ওয়ার্কিং সাসপেন্স, ল্যান্ডলর্ড হবে লিজি, শর্ট ওয়ার্কিংস সাসপেন্স ডেবিট, নাম বা লিজি, ক্রেডিট। রয়্যালটি দেওয়া হলো, এখানে রয়্যালটি পাওয়া গেল, ডেবিট হবে ক্রেডিট, ক্রেডিট হবে ডেবিট, ক্যাশ বা ব্যাংক, ডেবিট, নাম বা লিজি ক্রেডিট। অপরিণযোগ্য ঘাটতি, একইভাবে ক্রেডিট হবে ডেবিট, ডেবিট হবে ক্রেডিট, নামটা চেঞ্জ হয়ে যাবে, শর্ট ওয়ার্কিংস সাসপেন্স ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ক্লোজিং এন্ট্রি, এখানে বলেছিলাম প্রোডাকশন ইনকাম সামারি, এটা ডেবিট, আর এখানে শুধুমাত্র ইনকাম সামারি, এখানে দুটো শব্দ লেখার দরকার নাই। এক্সপেন্স ক্রেডিট, ক্রেডিট হবে ডেবিট, রেভিনিউ নামে রয়্যালটি, রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। জার্নালের জন্য এই রুলস এর বাইরে আর কোনো রুলস নাই। এই ছকটা মাথায় রাখলে যে কোনো জার্নাল পারবে, যে অঙ্ক যে ধরনেরই হোক না কেন। হ্যাঁ, তবে মাঝখানে আরেকটি বিষয় আছে যা অঙ্ক করার সময় বলা হবে, ছোট্ট একটা বিষয়, একটা পার্থক্য। এই জাবেদাটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিভাবে করব? অঙ্ক করার সময় বলবো। এটা খুব একটা মেজর বিষয় না, এটা অঙ্ক ছাড়া আমি এখন বোঝাতে পারবো না। এই ছকটা, এই টেবিলটা যদি করা যায় আর এই জাবেদার নিয়মগুলো যদি মুখস্থ রাখা যায়, অঙ্ক যতই কঠিন হোক না কেন এটা সহজে উত্তর দিতে পারবে। এখন
আমি উদাহরণে যাব। রয়্যালটির প্রথম এক্সাম্পলে যাই। ফাতিল কয়লারি কোম্পানি লিমিটেড টুক লিজ, অর্থাৎ ফাতিল কোম্পানি লিজ নিয়েছে, অর্থাৎ ফাতিল এখানে ইজারা গ্রহীতা, লিজিং অফ এ কোল মাইন, একটা কয়লার খনি, ফর 25 ইয়ার্স, 25 বছরের জন্য, ফ্রম 1 জানুয়ারি 2014, 2014 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ইজারাটা শুরু হয়েছে। এট রয়্যালটি অফ টাকা 3 পার টন, শর্তে উল্লেখ আছে যে ফাতিল যে কয়লা উত্তোলন করবে প্রত্যেক টনের জন্য 3 টাকা দিতে হবে। অঙ্ক করার সময় কিছু শব্দ আমাদের জানা দরকার। রয়্যালটি রেট কত, মিনিমাম রেট কত এবং ঘাটতি পূরণের মেয়াদ কত, এই 3টা অবশ্যই জানা দরকার, না হলে সমাধান করতে পারবে না। তাহলে আমরা একটা পেয়েছি, রয়্যালটি রেট হচ্ছে 3 টাকা পার টন। এবার জানা দরকার মিনিমাম রেন্ট। বলা আছে মিনিমাম রেন্ট প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 40,000 এবং তারপর থেকে এটা চলতে থাকবে, অর্থাৎ চতুর্থ বছর থেকে একই থাকবে। তৃতীয় বছর 40,000 ছিল, চতুর্থ বছরে 40,000 এবং এরকমই চলতে থাকবে। The lessor had given the rights to recoup the short workings within the first 5 years. এবং ঘাটতি পূরণের মেয়াদ, অর্থাৎ কোনো বছর যদি শর্ট ওয়ার্কিংস হয় সেটা প্রথম 5 বছরের মধ্যে পূরণ করতে হবে। তাহলে একটা অঙ্ক করার জন্য 3টা ইনফরমেশন দরকার ছিল, আমরা পেয়ে গেছি। এক হচ্ছে রেট অফ রয়্যালটি, 2 হচ্ছে মিনিমাম রেন্ট, 3 হচ্ছে ঘাটতি পূরণের মেয়াদ। এরপরে আমার জানা দরকার কোন বছরে কতখানি উৎপাদন হয়েছে, 2014, 15, 16, 17, 18, 19 এবং কোন বছরে কত উৎপাদন হয়েছে। আর এটা দেখে আমাদের ছকটা করতে হবে। এখন আমরা ছকটা করে নিই। ইয়ার 2014, 2015, 2016, 2017, 2018, 2019। এবার আমাদের জানা দরকার আউটপুট দেয়া আছে। প্রথম বছরে 7,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 10,000, চতুর্থ বছরে 8,000, পঞ্চম বছরে 17,000, ষষ্ঠ বছরে 7,000। এবার আমার অ্যাকচুয়াল রয়্যালটি জানা দরকার। আমি বলেছিলাম উৎপাদনের ভিত্তিতে নির্ধারিত খাজনাকে অ্যাকচুয়াল রয়্যালটি বলে। আমাদের উৎপাদন হচ্ছে এইটা, আর প্রত্যেক টনে রয়্যালটি দিতে হবে 3 টাকা। তার মানে এটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি খুঁজে পাবো। 3 7 21,000, 10,000 ইন্টু 3, 3 10 30,000, আবার 10,000 ইন্টু 3, 3 10 30,000, 8,000 ইন্টু 3, 3 8 24,000, 17,000 ইন্টু 3, 51,000, 7,000 ইন্টু 3, 21,000। এবার আমাদের জানা দরকার মিনিমাম রেন্ট। এবার মিনিমাম রেন্ট বলা আছে প্রথম বছরে মিনিমাম রেন্ট 20,000, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে 30,000, and 40,000 থার্ড ইয়ার, and onwards। তার মানে এরপরেই 40,000 তৃতীয় বছর এবং তার পরের বছরগুলোতে একই রকম হবে। onwards মানে একইভাবে চলতে থাকবে। 40,000, 40,000। এবার শর্ট ওয়ার্কিংস এবং সারপ্লাস, এটা আমরা একসাথে কাজ করব। আমি গত লেকচারে অর্থাৎ প্রথম লেকচারে বলেছিলাম যদি অ্যাকচুয়াল রয়্যালটি বড় হয় তাহলে সারপ্লাস, আর ছোট হলে শর্ট ওয়ার্কিংস। আমরা দেখি মিনিমাম রেটের চেয়ে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সুতরাং সারপ্লাস। এখানে শর্ট ওয়ার্কিংসও নাই, সারপ্লাসও নাই।
এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, তাহলে শর্ট ওয়ার্কিংস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, তাহলে সারপ্লাস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, তাহলে শর্ট ওয়ার্কিংস। তাহলে প্রথম 1 2 3 4 5 6 এই 6টা ছক করা কোনো বিষয় না। এটা প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, এটাকে 3 দিয়ে গুণ করেছি, দিয়ে এটা পেয়েছি। এটা প্রশ্নে দেওয়া আছে, আর আমি বলেছি যে অ্যাকচুয়াল রয়্যালটি যদি বড় হয়, বড় হয়েছে তাই সারপ্লাস, ছোট বড় কিছু হয়নি তার মানে কিছুই না। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট হয়েছে তাই শর্ট ওয়ার্কিংস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড়, সারপ্লাস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। এটা করা সহজ। এরপরে আসি এই 4টে ঘর। এই 4টে ছক ঠিক মতো করতে পারলে অঙ্ক একেবারেই সহজ। এবার আসি শর্ট ওয়ার্কিংস রিকুপমেন্ট, ঘাটতি পূরণ। ঘাটতি পূরণের জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমে শর্ট ওয়ার্কিংস থাকতে হবে, সারপ্লাস থাকতে হবে, পূর্ববর্তী বছরের শর্ট ওয়ার্কিংস থাকতে হবে, চলতি বছরের সারপ্লাস থাকতে হবে এবং ঘাটতি পূরণের মেয়াদ থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি এর পূর্বের কোনো বছরের শর্ট ওয়ার্কিংস ছিল না, ফলে ঘাটতি পূরণের প্রশ্নই আসে না। পেমেন্ট বলেছিলাম অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যেটা বড় সেটা পেমেন্ট করতে হবে। বড় হচ্ছে 21,000 পেমেন্ট। শর্ট ওয়ার্কিংস ল্যাপসড বা অপূরণযোগ্য ঘাটতি, যদি শর্ট ওয়ার্কিংস থাকে এবং নির্ধারিত মেয়াদে তা পূরণ না হয় তাহলে সেটা লস হিসেবে গণ্য করা হবে। এর আগে কোনো শর্ট ওয়ার্কিংস ছিল না, সুতরাং এখানে লস হওয়ার প্রশ্নে আসে না। যদি শর্ট ওয়ার্কিংস থাকে এবং সেটা পূরণ করা সম্ভব না হয় বা সারপ্লাস না থাকে তাহলে এটা পরের বছরে ট্রান্সফার করতে হয়। এখানে শর্ট ওয়ার্কিংস নাই তাই আমরা ট্রান্সফার করতে পারছি না। ট্রান্সফার করার, আবার বলছি, ট্রান্সফার করার দুইটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস থাকতে হবে এবং সারপ্লাস থাকবে না কিন্তু মেয়াদ থাকবে। আমাদের মেয়াদ বলা আছে 5 বছর, সরি, হ্যাঁ, শর্ট ওয়ার্কিংস উইদিন ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছরের মধ্যে ঘাটতি পূরণ করতে হবে। মেয়াদ আছে কিন্তু শর্ট ওয়ার্কিংস নাই, তাই আমি ট্রান্সফার করতে পারছি না। এরপরে শর্ট ওয়ার্কিংস রিকুপমেন্ট, ঘাটতি পূরণ। ঘাটতি নাই, পূরণ হবে কোত্থেকে? পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, দুটাই সমান, তারপরে একটা পেমেন্ট করে দেব। লস, লস হয় শর্ট ওয়ার্কিংস এর, শর্ট ওয়ার্কিংস তো নাই, লস হবে কোত্থেকে? শর্ট ওয়ার্কিংস কে আমরা পরের বছরে ট্রান্সফার করব, শর্ট ওয়ার্কিংস এর নাই, পরে ট্রান্সফার কোনো প্রশ্নই আসছে না। নেক্সট, শর্ট ওয়ার্কিংস আছে কিন্তু সারপ্লাস নাই। শর্ট ওয়ার্কিংস কে অর্থাৎ ঘাটতি পূরণের জন্য সারপ্লাস থাকতে হবে, এখানে সারপ্লাস নাই, ফলে ঘাটতি পূরণ করতে পারছি না। অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, বড় 40,000। ঘাটতিকে লস হিসাবে গণ্য করতে হবে যদি পূরণ সম্ভব না হয়। ঘাটতি আছে কিন্তু পূরণের মেয়াদ তো 5 বছর, ফার্স্ট 5 ইয়ার্স, তার মানে 1 2 3 4 5, 18 সালে এটা পূরণ হবে। তো 18 সালের আগে আমি এটাকে লস হিসাবে গণ্য করতে পারবো না। যেহেতু আমাদের মেয়াদ আছে তাই এই শর্ট ওয়ার্কিংসটা পরের বছরে ট্রান্সফার করে দিব। তারপরে আমাদের শর্ট ওয়ার্কিংস আছে, সারপ্লাস নাই কিন্তু সময় আছে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এই বছর পূরণ সম্ভব হয়নি, পরের বছরের জন্য অপেক্ষা করব, তার পরের বছরের জন্য অপেক্ষা করব,
যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাকে লস হিসেবে গণ্য করব। নেক্সট, আবার শর্ট ওয়ার্কিংস দেখা দিয়েছে। ঘাটতি পূরণ করতে হলে সারপ্লাস থাকতে হবে, সারপ্লাস নাই, ফলে ঘাটতি পূরণের প্রশ্ন আসছে না। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, বড় 40,000। আমাদের শর্ট ওয়ার্কিংস হয়েছে 16,000, কিন্তু সারপ্লাস ছিল না বলে আমি ঘাটতি পূরণ করতে পারিনি, তাই আমি এটাও পরের বছরে ট্রান্সফার করে দিব। আগের বছরে ছিল 10,000 ঘাটতি, পরের বছরে 16,000, মোট 26,000 ঘাটতি। এরপর সারপ্লাস আছে, শর্ট ওয়ার্কিংস আগের বছরে আছে, পরের বছর সারপ্লাস আছে। আমরা জানি যে শর্ট ওয়ার্কিং যদি থাকে এবং তা পূরণ করব সারপ্লাসের মাধ্যমে, তবে মেয়াদ থাকতে হবে। মেয়াদ আছে, কেননা মেয়াদ বলা ছিল ফার্স্ট 5 ইয়ার্স, অর্থাৎ 18 সালের মধ্যে আমি ঘাটতি পূরণ করব। 26,000 ঘাটতি আছে, 11,000 টাকা ঘাটতি পূরণ করার মতো সারপ্লাস আছে, আমরা পূরণ করে দিই। 26,000 ঘাটতি পূরণ হলো 11,000, এখনো 15,000 ঘাটতি থেকে গেছে, কিন্তু মেয়াদ শেষ। যেহেতু মেয়াদ শেষ, তাই তাকে লস হিসাবে গণ্য করতে হবে। 26,000 মধ্যে 11,000 পূরণ হয়েছে, 15,000 লস, পরের বছর আর নিতে পারবো না, কেননা মেয়াদ শেষ। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, তবে ঘাটতি পূরণ করা হলে সেই টাকা বাদ দিয়ে দিতে হবে। 51,000 মধ্যে 11,000 ঘাটতি পূরণ হয়েছে, ফলে আমরা পেমেন্ট করব 40,000। এরপরে পরের বছরে ঘাটতি পূরণ, শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট, ঘাটতি পূরণ, সারপ্লাস নাই, ফলে ঘাটতি পূরণ হবে না। পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে, 40,000। আর ঘাটতি আছে 19,000। যদি আমার মেয়াদ থাকে তাহলে পরের বছর ট্রান্সফার করব, মেয়াদ যদি না থাকে তাহলে লস হিসাবে গণ্য করব। ল্যান্ডলর্ড লিজিকে প্রথম 5 বছর সুযোগ দিয়েছিল, ফার্স্ট 5 ইয়ার্স, যে প্রথম 5 বছর 2018 সালে শেষ হয়ে গেছে, তার মানে পরবর্তী সময় আর ঘাটতি পূরণের সুযোগ নাই, তাই এই ঘাটতিটাকে আমরা লস হিসাবে গণ্য করব। যেহেতু ঘাটতি পূরণের সুযোগ নাই, তাই আমরা পরের বছরে যেতে পারছি না। এই আমাদের ছক শেষ হয়েছে। এরপর ছক দেখে দেখে আমরা জার্নাল করব। শিক্ষার্থীরা, আমি ছকটা মুছে দিয়েছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার করে দেখাবো। আমি বারবার বলছি, এই ছক যদি পারো তাহলে জার্নাল বলো বা লেজার বলো, এটা একেবারেই সহজ। তাই তোমাদের সুবিধার্থে ছকটা আমি আবার বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে ইয়ার, যা প্রশ্নে স্পষ্টভাবে দেওয়া আছে। তারপরে আউটপুট, এটাও দেওয়া আছে, আমি উঠিয়ে নিই। 7,000, 10,000, 10,000, 8,000, 17,000, 7,000, এটা দেয়া আছে প্রশ্নে। এরপর অ্যাকচুয়াল রয়্যালটি, আমি বলেছিলাম আউটপুটকে রেট অফ রয়্যালটি $3 পার টন, এটা দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল রয়্যালটি পাওয়া যাবে। একদম সহজ, লেখা আছে 7,000 ইন্টু 3, 3 সাথে 21,000, 10,000 ইন্টু 3, 30,000, 10,000 ইন্টু 3, 30,000, 8,000 ইন্টু 3, 24,000, 17,000 ইন্টু 3, 51,000, 7,000 ইন্টু 3, 21,000। এটা একদম সহজ। এরপর মিনিমাম রেন্ট, এটা প্রশ্নে দেয়া থাকতে হবে। প্রশ্নে বলা আছে মিনিমাম রেন্ট
20,000 ফার্স্ট ইয়ার, 30,000 সেকেন্ড ইয়ার, 40,000 থার্ড ইয়ার অ্যান্ড অনওয়ার্ডস। অর্থাৎ প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 40,000 এবং পরের বছরগুলোতে অনওয়ার্ডস অর্থাৎ ওই 40,000ই। তো প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 30, 40, 40, 40, 40। এবার শর্ট ওয়ার্কিংস এবং সারপ্লাস এই দুইটা ঘর আমরা একসাথে করব। অ্যাকচুয়াল রয়্যালটি বড় হলে সারপ্লাস, আর ছোট হলে শর্ট ওয়ার্কিংস। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি বড় হয়েছে, তাহলে সারপ্লাস। এটা সমান, ফলে সারপ্লাসও নাই, শর্ট ওয়ার্কিংসও নাই। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট মিনিমাম রেন্ট অপেক্ষা, শর্ট ওয়ার্কিংস। অ্যাকচুয়াল রয়্যালটি বড় মিনিমাম রেন্ট অপেক্ষা, সারপ্লাস। অ্যাকচুয়াল রয়্যালটি ছোট, শর্ট ওয়ার্কিংস। অর্থাৎ এই দুটো ঘর আমরা একত্রেই করতে পারি। এরপর এই চারটা ঘর, মূলত সমস্যা এই চারটে ঘরে, এই চারটে চকে। এবার আসি শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট মানে ঘাটতি পূরণ। ঘাটতি পূরণের শর্ত হচ্ছে আগের বছরে শর্ট ওয়ার্কিংস থাকবে এবং পরের বছর সারপ্লাস থাকবে। ওই শর্ট ওয়ার্কিংসটা আমরা পূরণ করব সারপ্লাস দিয়ে। এখানে আগে কোনো বছর ছিল না, ফলে শর্ট ওয়ার্কিংস ছিল না। শর্ট ওয়ার্কিংস নাই, যেখানে ঘাটতি নাই সেখানে পূরণের প্রশ্নই ওঠে না। পেমেন্ট বলেছিলাম অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুইটার মধ্যে যেটা বড় সেটা পেমেন্ট করতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি 21,000, মিনিমাম রেন্ট 20,000, ফলে বড় 21,000। শর্ট ওয়ার্কিংস ল্যাপসড মানে লস। যখন শর্ট ওয়ার্কিংস পূরণ করা সম্ভব হয় না নির্ধারিত সময়ের মধ্যে, তখন তাকে লস হিসেবে গণ্য করা হয়। যেহেতু শর্ট ওয়ার্কিংসই নাই, তো লসের প্রশ্নই আসছে না। শর্ট ওয়ার্কিংস ক্যারি ফরওয়ার্ড, যদি আগের বছরের শর্ট ওয়ার্কিংস পরের বছর পূরণ সম্ভব না হয়, বা চলতি বছরের শর্ট ওয়ার্কিংস চলতি বছরে পূরণ সম্ভব না হয়, তাহলে আমরা পরের বছরে ট্রান্সফার করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ট ওয়ার্কিংসই নাই, তাহলে ট্রান্সফারের প্রশ্নই আসছে না। 2015 সাল, শর্ট ওয়ার্কিংসও নাই, সারপ্লাসও নাই। সারপ্লাস ছাড়া ঘাটতি পূরণ করা যায় না, যেহেতু সারপ্লাস নাই ঘাটতি পূরণ হবে না, তাছাড়া শর্ট ওয়ার্কিংসও নাই। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করব, দুইটাই সমান, তাহলে একটা পেমেন্ট করলেই হবে। শর্ট ওয়ার্কিংস লস, শর্ট ওয়ার্কিংসই নাই, লস আর প্রশ্নই আসছে না। শর্ট ওয়ার্কিংস ক্যারি ফরওয়ার্ড, শর্ট ওয়ার্কিংস থাকলে তবে ক্যারি ফরওয়ার্ড হবে, শর্ট ওয়ার্কিংসই নাই, ক্যারি ফরওয়ার্ড হবে না। এবার আমরা দেখি শর্ট ওয়ার্কিংস আছে, সারপ্লাস নাই। খুব স্বাভাবিক, শর্ট ওয়ার্কিংস এবং সারপ্লাস একসাথে হতে পারে না। ঘাটতি পূরণ, শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট। যদি সারপ্লাস না থাকে তাহলে ঘাটতি পূরণ হবে না, সারপ্লাস তো নাই। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করতে হবে। এখানে বড় হচ্ছে 40,000। শর্ট ওয়ার্কিংস ল্যাপসড বা লস, যখন ঘাটতি পূরণের মেয়াদ পার হয়ে যায় কিন্তু ঘাটতি পূরণ ওই মেয়াদের মধ্যে সম্ভব না হয়, তাকে লস বলে। আমার মেয়াদ হচ্ছে ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছর, অর্থাৎ আমরা 18 সাল পর্যন্ত অপেক্ষা করব। 18 সালের মধ্যে যদি ঘাটতি পূরণ না হয় তবেই তাকে লস হিসাবে গণ্য করব, তার আগে আমরা লস বলবো না। তার মানে 14তে লস নাই, 15তে নাই, 16তে নাই, 17তে নাই, 18 সালে আমরা দেখব, 18 সাল পর্যন্ত অপেক্ষা করে দেখব। যদি ঘাটতি পূরণ হয়ে যায় সারপ্লাস থেকে তাহলে ওকে, আর যদি পূরণ না হয় তবেই লস, তাহলে 18 পর্যন্ত আমরা অপেক্ষা করি। শর্ট ওয়ার্কিংস
ক্যারি ফরওয়ার্ড অর্থাৎ পরের বছরে ট্রান্সফার। যদি শর্ট ওয়ার্কিংস থাকে এবং পূরণের মেয়াদ থাকে তাহলে আমরা পরের বছরে ট্রান্সফার করে দিব। আমরা দেখছি শর্ট ওয়ার্কিংস আছে এবং পূরণের মেয়াদ আছে 18 সাল পর্যন্ত, তাহলে আমরা পরের বছরে ট্রান্সফার করে দিব 10,000, এই 10,000। আবার পরের বছর দেখি শর্ট ওয়ার্কিংস আছে, শর্ট ওয়ার্কিংস থাকলে সারপ্লাস থাকবে না, কেননা যে কোনো একটা হবে। শর্ট ওয়ার্কিংস রিকোপেন্ট ঘাটতি পূরণ হবে না, কেননা ঘাটতি পূরণের শর্ত হচ্ছে সারপ্লাস থাকতে হবে, সারপ্লাস নাই। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা পেমেন্ট করব। অ্যাকচুয়াল রয়্যালটি 24,000, মিনিমাম রেট 40,000, বড় হচ্ছে 40,000। আমি আগেই বলেছিলাম আমরা লসের চিন্তা করবো 2018 সালে গিয়ে, কেননা 2018 সালে 5 বছর পূর্ণ হবে, তাহলে এখন লস না। ঘাটতি আছে কিন্তু মেয়াদও আছে, তাই এই ঘাটতিকে আমরা পরের বছর ট্রান্সফার করে দিব। আগের বছরে 10,000 ছিল, আরো 16,000 যুক্ত হলো, তাহলে 26,000 আমরা পরের বছর ট্রান্সফার করব। এবার পরের বছরে সারপ্লাস আছে, আর সারপ্লাস দিয়েই ঘাটতি পূরণ হবে, আমরা পূরণ করে নিলাম 11,000। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড়টা পেমেন্ট করব, তবে যে বছর ঘাটতি পূরণ করা হবে সে বছর আমরা অ্যাকচুয়াল রয়্যালটি থেকে ঘাটতি পূরণ বাদ দেওয়ার পর যা থাকবে তা পেমেন্ট করব। অ্যাকচুয়াল রয়্যালটি ছিল 51,000, ঘাটতি পূরণ করে নিয়েছে 11,000, এটা থেকে এটা বাদ দিয়ে আমি 40,000 পেমেন্ট করব। আমার আগের বছর পর্যন্ত ঘাটতি ছিল 26,000, 2018 সাল পর্যন্ত অর্থাৎ মেয়াদ শেষ দিন পর্যন্ত আমরা 11,000 পূরণ করতে পেরেছি, আর বাকি 15,000 টাকা এখনো পূরণ করতে পারিনি, কিন্তু মেয়াদ শেষ। তাই আমি এটাকে লস হিসাবে গণ্য করব। 26,000 থেকে 11,000 বাদ দিলে 15,000 টাকা লস। শর্ট ওয়ার্কিংস ক্যারি ফরওয়ার্ড অর্থাৎ পরের বছরে ট্রান্সফার করব। পরের বছর ট্রান্সফার করব যদি মেয়াদ থাকে, মেয়াদ শেষ, সুতরাং আর ট্রান্সফারের প্রশ্ন ওঠে না। 2019 সাল, এই বছর শর্ট ওয়ার্কিংস আছে 19,000, সারপ্লাস থাকতেই পারে না, সারপ্লাস নাই ফলে ঘাটতি পূরণ হবে না। পেমেন্ট অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে বড়টা পেমেন্ট করব, বড় 40,000। লস বা ক্যারি ফরওয়ার্ড যদি মেয়াদ না থাকে, শর্ট ওয়ার্কিংস পূরণের মেয়াদ না থাকে, তাকে লস হিসাবে গণ্য করব। লিজিকে ল্যান্ডলর্ড প্রথম 5 বছর সুযোগ দিয়েছে, অর্থাৎ 18 সাল পর্যন্ত। 18 সালের পরে কোন রকম শর্ট ওয়ার্কিংস থাকলে তা পূরণ করার আর কোনো সুযোগ পাবে না। যেহেতু পূরণের সুযোগ নাই, তাই এটাকে এই শর্ট ওয়ার্কিংসটাকে লস হিসাবে গণ্য করতে হবে। আর যেহেতু মেয়াদ শেষ, ফলে পরের বছর ট্রান্সফারের কোনো সুযোগ নাই, কেননা ট্রান্সফার করলেও সেটা পূরণের কোনো সুযোগ নাই বলে ট্রান্সফার করার দরকার নাই। শিক্ষার্থীরা, আমি ছকটা 2 বার বলেছি, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। অঙ্ক এখানেই শেষ না, এটা প্রথম উদাহরণ, আরো কয়েকবার বোঝানো হবে, তাহলে ছকটা পারলে আমরা অঙ্ক ইজিলি পারবো। এবার আসো জার্নাল এন্ট্রিতে। আমি বলেছিলাম জার্নাল 4টে, জার্নাল হবে 5টা। প্রথমে হচ্ছে রয়্যালটির জন্য, 2 হচ্ছে ঘাটতি পূরণের জন্য, 3 হচ্ছে পেমেন্টের জন্য, 4 হচ্ছে অপরিযোগ্য ঘাটতির জন্য, 5 হচ্ছে ক্লোজিং এন্ট্রি। আমরা এই ছক দেখে সিদ্ধান্ত নিব। দেখে নাও, প্রথম বছর আমাদের রয়্যালটি আছে কিন্তু শর্ট ওয়ার্কিংস নাই, ফলে ঘাটতি পূরণ নাই, লস নাই। আমরা জানি ঘাটতি পূরণে একটা জাবেদা, লসের জন্য একটা জার্নাল। 5টার মধ্যে এখানে ঘাটতি পূরণের কোনো জার্নাল নাই,
লসের কোনো জার্নাল নাই, ফলে প্রথম বছরে 3টা জার্নাল হবে। 2014 ডিসেম্বর 31 প্রথম জার্নাল ছিল, তোমরা একটু মিলিয়ে দেখবা, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, বলা আছে ফাতির কয়লারি কোম্পানি টুক লিজ, অর্থাৎ লিজের নাম দেওয়া আছে, ল্যান্ডলর্ডের নাম দেওয়া নাই, তাই আমরা ল্যান্ডলর্ড লিখব। আমি বলেছিলাম রয়্যালটি এক্সপেন্স ডেবিট, যদি শর্ট ওয়ার্কিংস থাকে শর্ট ওয়ার্কিংস ডেবিট, শর্ট ওয়ার্কিংস নাই, ফলে এটা লিখবো না। ল্যান্ডলর্ড ক্রেডিট, দেখতে পাচ্ছি আমাদের রয়্যালটি, অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে রয়্যালটি এক্সপেন্স 21,000। দুই নম্বর জাবেদা ছিল ঘাটতি পূরণ, শর্ট ওয়ার্কিংস রিকুপমেন্ট, এটা নাই, ফলে 2 নম্বর জার্নাল হবে না। 3 নম্বর জার্নাল ছিল পেমেন্ট, এই যে পেমেন্টের জার্নাল, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 21,000। 5 নম্বর জার্নাল অর্থাৎ শেষ জার্নাল ছিল ক্লোজিং এন্ট্রি, এটা সর্বদা হবে। যেহেতু এটা কয়লা উত্তোলন করা হচ্ছে, এটা উৎপাদনের জন্য জার্নাল, উৎপাদন হল প্রোডাকশন ডেবিট, প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, একুশ। এবার দ্বিতীয় বছরের জার্নাল 2015 ডিসেম্বর 31 একইভাবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। রয়্যালটি এক্সপেন্স আছে, অ্যাকচুয়াল রয়্যালটিটা রয়্যালটি এক্সপেন্স, শর্ট ওয়ার্কিংস নাই, ফলে আমাদের এরকমই হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 30,000। শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট নাই, ফলে 2 নম্বর জার্নাল হবে না। পেমেন্ট আছে, 3 নম্বর জার্নাল হবে, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 30,000। ক্লোজিং এন্ট্রি, প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 30,000। দ্বিতীয় বছর শেষ, এবার তৃতীয় বছর 2016 সাল। সালে আমরা দেখতে পাচ্ছি শর্ট ওয়ার্কিংস আছে, সুতরাং আমাদের জার্নাল কি হবে, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস, সংক্ষেপে লিখলাম ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আমাদের শর্ট ওয়ার্কিংস আছে, অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে রয়্যালটি এক্সপেন্স 30,000, শর্ট ওয়ার্কিংস 10,000, টোটাল 40,000। 2016 ডিসেম্বর 31 2 নম্বর জাবেদা, শর্ট ওয়ার্কিংস রিক্রুটমেন্ট হতে হবে নাই, জার্নাল হবে না। 3 নম্বর পেমেন্ট, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 40,000। 4 নম্বর জার্নাল হবে না, যেহেতু লস নাই। 5 নম্বর জার্নাল
প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 40,000। ডিসেম্বর 31 অ্যাকচুয়াল রয়্যালটি আছে, শর্ট ওয়ার্কিংস আছে। তাহলে এরকম জার্নাল রয়্যালটি এক্সপেন্স ডেবিট, short workings debit, landlord credit, actual royalty expense 24,000, short workings 16,000, দুটো মিলে 40,000। ডিসেম্বর 31 পেমেন্ট 40,000, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 40,000। ডিসেম্বর 31 ক্লোজিং এন্ট্রি প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 40,000। এবার 2018 এখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু শর্ট ওয়ার্কিংস রিকুইপমেন্ট আছে এবং লসও আছে। তার মানে এই আগের যে 4টি সাল করেছি প্রত্যেকটা সালে 3টা করে জার্নাল হয়েছে, কেননা সেখানে শর্ট ওয়ার্কিংস রিকুইপমেন্ট ছিল না, লসও ছিল না, ফলে 2টা জার্নাল হয়নি। 2018 সালে তাহলে আমাদের টোটাল 5টা জার্নাল হবে। 19 সালে রিকুইপমেন্ট নাই কিন্তু লস আছে, তাহলে 19 সালে 4টি জার্নাল হবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা 2018 দেখি। ডিসেম্বর 31 প্রথমে আমরা দেখি রয়্যালটি, অ্যাকচুয়াল রয়্যালটি দেওয়া আছে, শর্ট ওয়ার্কিংস দেওয়া নেই। তাহলে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 51,000, এখানে শর্ট ওয়ার্কিংস নাই। এবার দেখি সে নতুন জার্নালটা শর্ট ওয়ার্কিংস রিকুইপমেন্ট হচ্ছে, ঘাটতি পূরণ হচ্ছে। ঘাটতি পূরণের জন্য জাবেদা ছিল ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট 11,000 আমরা দেখতে পাচ্ছি। তারপর পেমেন্ট ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট পেমেন্ট করেছে দেখতে পাচ্ছি 40,000। এরপরে লসে যে 15,000, লসের জন্য জার্নাল ছিল কি ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট 15,000। ক্লোজিং এন্ট্রি সবসময় হবে, আর ক্লোজিং এন্ট্রি সবসময় এই ঘরটা দেখে করবে। ডিসেম্বর 31 প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 51,000।
এবার 2019 ডিসেম্বর 31 আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল রয়্যালটি এবং শর্ট ওয়ার্কিংস দুটোই আছে। তাহলে রয়্যালটি এক্সপেন্স ডেবিট short workings debit landlord credit royalty expense 21,000 short workings 19,000 total 40,000 December 31st আমাদের শর্ট ওয়ার্কিংস রিকুপমেন্ট নাই, ফলে কোনো জার্নাল হবে না। পেমেন্ট আছে ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 40,000, এরপরে লস আছে, লসের জন্য জার্নাল ইনকাম সামারি ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট 19,000, লাস্ট ক্লোজিং এন্ট্রি প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 21,000। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের জার্নাল। আমি আবার রিভিউ করছি, প্রতি বছর সর্বোচ্চ জার্নাল হবে 5টা, রয়্যালটি এক্সপেন্সের জন্য একটা, ঘাটতি পূরণের জন্য একটা, পেমেন্টের জন্য একটা, লসের জন্য একটা, আর ক্লোজিং এন্ট্রির জন্য একটা, মোট 5টা। যে বছর ঘাটতি পূরণ করা হবে না সেই বছর কিন্তু জার্নাল দরকার নেই, যে বছর লস হবে না সে বছর জার্নাল দরকার নেই। অর্থাৎ 3টা জার্নাল প্রতি বছরই হবে, আর বাকি 2টা জার্নাল শর্ত ভিত্তিক। যদি ঘাটতি পূরণ করা হয় তাহলে জার্নাল হবে, যদি লস হয় তাহলে জার্নাল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘাটতি পূরণের ঘর, এটা লসের ঘর। তার প্রথম বছরে 3টা জার্নাল, দ্বিতীয় বছরে 3টা, তৃতীয় বছরে 3টা, চতুর্থ বছরে 3টা, পঞ্চম বছরে 3টার সাথে ঘাটতি পূরণের জন্য একটা, লসের জন্য একটা, 5টা হলো। ষষ্ঠ বছরে 3টা কমন, ঘাটতি পূরণ নাই তাহলে এটা নাই, লস হয়েছে তাহলে একটা, 4টে। তাহলে সবসময় মাথায় রাখবা কটা জার্নাল হবে। আজকের মতো এখানেই শেষ, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। আমরা নেক্সট ক্লাসে আবার যাব, আরো বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা প্রথম লেকচারে ভিউয়ার্স প্রায় 100 হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার খুব কম। তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে লেকচার অটোমেটিক্যালি পৌঁছে যাবে। এটা অটোমেটিক্যালি তোমাদের অ্যাকাউন্টসে বা তোমাদের মোবাইলে গিয়ে লক করবে। সুতরাং দেখো, সাথে সাবস্ক্রাইব করো, আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।